নমস্কার, আমার শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে। একটা যেন কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানে বিভিন্ন নিয়ম কানুনের যে কঠোরতা, এটা যেন শিক্ষকদের পিছু ছাড়ছে না। আপনারা প্রত্যেকে জানেন যে এনইপি 2020 অর্থাৎ জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অলরেডি রাজ্যে কিন্তু বলবৎ হয়ে গেছে, এবং সেটা হয়েছে সরকারের পালা বদলের মাধ্যমেই। প্রথম ক্যাবিনেটেই কিন্তু সিদ্ধান্ত হয়েছে জাতীয় শিক্ষানীতি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় বলবৎ হবে। যাই হোক, সেটা হয়ে গেছে। আর এটা হওয়ার পরেই এই শিক্ষানীতিতে এমন কিছু ক্লজ রয়েছে যেটা কিন্তু এক শ্রেণীর শিক্ষকের রাতের ঘুম কেড়ে নেবে। অবশ্যই আমি কোট আনকোট এক শ্রেণীর, খুব সচেতনভাবে কথাটা বললাম। কেন, সেটা আপনারা জানবেন এই পুরো ভিডিওর আলোচনাতেই। ধরুন, আপনি 20 বছর, 15 বছর, 30 বছর চাকরি করছেন, এবং কি হয় যে চাকরির যত সিনিয়রিটি হয় তত আমাদের বিভিন্ন কেরিয়ার ইনসেনটিভ থেকে শুরু করে, ইনক্রিমেন্ট থেকে শুরু করে, সেগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। এনইপি বলছে আপনি যেমন কাজ করবেন সেই অনুযায়ী আপনাকে পুরস্কার দেওয়া হবে, মানে আপনার বেতন বৃদ্ধি হবে। যদি আপনি ঠিকমতো কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট স্টপ হয়ে যাবে, কোনো রকম বেতন বৃদ্ধি হবে না। তাহলে কি দাঁড়ালো? সিনিয়রিটি কিন্তু এখানে আর কোনো কাজে লাগছে না। পুরোটাই মেরিট বেসড হতে চলেছে, পুরোটাই আপনার দক্ষতা কেন্দ্রিক হতে চলেছে। কেন বলছে এই কথা? ক্লজ কি বলছে, এনইপি কি বলছে? এনইপির 5.20 যে প্যারাগ্রাফটা রয়েছে, সেই প্যারাগ্রাফটা আমি পড়ছি, আপনি দেখুন, প্রত্যেকে দেখুন আপনারা। সেখানে পরিষ্কার লেখা রয়েছে, promotions and salary increases will not occur based on the length of tenure or seniority, but only on the basis of sub appraisal. অ্যাপ্রেজালের মাধ্যমে আপনার দক্ষতা যাচাই হবে, আর সেই দক্ষতার নিরিখেই কিন্তু আপনার বেতন বৃদ্ধি বা পদোন্নতি পুরো বিষয়টাই নির্ভর করছে। তাই এতদিন ধরে যে সমস্ত শিক্ষকরা রীতিমতো অবহেলা করে কাটিয়েছেন, খুব কম সংখ্যক যদিও, কিন্তু সেই তাদের জন্য কিন্তু এফেক্টেড হতে পারে গোটা শিক্ষক শ্রেণী। কিভাবে, সেটা কিন্তু বলছি আমি, এই আলোচনার মধ্যেই থাকবে। এই যে দক্ষতাকে মূল মাপকাঠি করা হচ্ছে পদোন্নতি বা বেতন বৃদ্ধির ক্ষেত্রে, সেক্ষেত্রে একটি সংস্থা তৈরি করা হয়েছে, এবং সেই সংস্থার মাথায় রয়েছে কে? এনসিটিই। আর সেই এনসিটির নিচে, অর্থাৎ যারা শিক্ষকদের দক্ষতা যাচাই করবে, সেই সংস্থাটার নাম দেওয়া হয়েছে এনপিএসটি, ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার্স। এই এনপিএসটি কিন্তু দক্ষতা যাচাই করবে, এবং তার 4টে মাপকাঠি বেঁধে দেওয়া হয়েছে। সেই মাপকাঠিগুলো কি শুনবেন? সেগুলো জানলে কিন্তু সত্যি, মানে সব শ্রেণীর শিক্ষকের মধ্যেই একটা উৎকণ্ঠা তৈরি হতে পারে। প্রথম যে মাপকাঠিটা রয়েছে সেটা হচ্ছে সেলফ অ্যাপ্রেজাল। সে বিষয়টা কীরকম? সারা বছর ধরে আপনি কিভাবে নিত্য নতুন উপায়ে ছাত্রদের শিক্ষাদান করছেন, কতটা আধুনিক কৌশল অবলম্বন করছেন, কতটা প্রযুক্তি নির্ভর আপনার শিক্ষাদানটা, নিজের আপগ্রেডেশনের জন্য আপনি কতটা নিজেকে আপডেট করছেন প্রতিনিয়ত। নিত্য নতুন যে সমস্ত শিক্ষার উপকরণগুলো প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, সেগুলোর সাথে আপনি কতটা নিজেকে আপগ্রেড করছেন। তাই সেই স্বমূল্যায়ন, সেলফ অ্যাসেসমেন্ট, সেটা হবে প্রথম মাপকাঠি। সেটা আপনি কতটা করছেন সেটা সেই মনিটরিং সংস্থা আপনাকে যাচাই করবে। এবং কিভাবে যাচাই করবে? এই সারা বছর ধরে বা সারা মাস ধরে আপনি কিভাবে কি কাজটা করছেন তার একটা পোর্টফোলিও আপনাকে নিজেকে তৈরি করতে হবে, নিজের জন্য, যে আমি এই এই কাজ করেছি, আমার এই কাজগুলো আপনারা দেখুন, এই আমার পোর্টফোলিও। 2 নম্বর পয়েন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিক্ষকতার প্রফেশনে দেখা যায়
একজন সহকর্মীর সাথে একজন সহকর্মীর সবসময় বিরোধিতা লেগেই থাকে, প্রধান শিক্ষকদের সাথে বাক বিতণ্ডা লেগে থাকে। এটা খুব কমন একটা প্রবলেম। কিন্তু আগামী দিনে সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেককেই ফিরে আসতে হবে। কখনোই কোনোভাবেই কিন্তু আপনি আপনার সহকর্মী বা আপনার প্রধান শিক্ষকের সাথে বিরুদ্ধাচরণ বা কোনো রকম বাক বিতণ্ডায় জড়ানো বা এই ধরনের, যেটা একজন আরেকজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে পারে, সেই ধরনের কাজ কিন্তু করা থেকে বিরত থাকতে হবে। কেন বলছি? এমন একটা সিস্টেম তৈরি হতে চলেছে যে আপনি সারা বছর বা প্রতিনিয়ত কেমন কাজ করছেন তার অ্যাসেসমেন্ট, তাকে সার্টিফাই করবে কে? স্কুলের প্রধান শিক্ষক। এবং শুধু প্রধান শিক্ষক নন, তার পাশাপাশি আপনার সহকর্মীরা একে অপরকে সার্টিফাই করবে। তাহলে বুঝুন বিষয়টা, শিক্ষা ব্যবস্থাটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, শুধুমাত্র ছাত্রদেরকে শুধু যাতে ভালোভাবে শিক্ষাদান করা হয় সেই উদ্দেশ্য নিয়ে। তৃতীয় পয়েন্ট, ছাত্রদের অগ্রগতি, মোস্ট ইম্পর্টেন্ট। ছাত্ররা কতটা শিখলো তার একটা লগবুক থাকবে। ছাত্ররা কতটা শিখলো, কতটা শেখাতে পারলেন, প্রতিটি ছাত্র তার ফিডব্যাক দেবে। একটু উঁচু ক্লাসের ছাত্ররা আপনি কেমন পড়াচ্ছেন তার ফিডব্যাক সেই লগবুকে দেবে। সেই ফিডব্যাক দেখেও কিন্তু আপনার দক্ষতা যাচাই হবে, সেটাও একটা মাপকাঠির মধ্যে পড়ছে। সুতরাং আপনার ছাত্ররা আপনাকে বিচার করবে আপনি কেমন পড়াচ্ছেন। 4 নম্বর পয়েন্ট, সিপিডি, কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট। অর্থাৎ একটা অনলাইন কোর্স যেটা প্রতি বছর বাধ্যতামূলকভাবে একজন শিক্ষককে 50 ঘন্টার নিতেই হবে নিজেকে আপগ্রেড করার জন্য। এবং শুধু সেখানেই থেমে নয়, আপনি স্কুলে কেমন পড়াচ্ছেন এবং স্কুলের বাইরে অভিভাবকদের সাথে কতটা ইন্টারাক্ট করছেন, তাদের সন্তানদের পড়াশোনার উদ্দেশ্যে কতটা তাদের কাছাকাছি যাচ্ছেন, তাদেরকে সুপরামর্শ দিচ্ছেন, সেই বিষয়গুলোও কিন্তু মনিটরিংয়ের মধ্যে আনা হচ্ছে। তাহলে একজন শিক্ষককে 4 পাশ দিয়ে কিন্তু বেঁধে ফেলা হচ্ছে এই ধরনের কিছু নিয়ম কানুনের মাধ্যমে। এর ফলে কাদের কষ্ট হবে আর কারা আবেগে উচ্ছ্বসিত হবে তা নিশ্চয়ই আপনারা সহজেই বুঝতে পারছেন। কারণ যারা প্রতিনিয়ত ঠিক এইভাবেই নিজেদের পেশাগত জীবনটা কাটান, সচেতনভাবে নিজেরা নিষ্ঠার সাথে কাজ করেন, আশা করা যায় তাদের কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু যারা সেটা করেন না, চিন্তার ভাঁজটা তাদের কপালে কিন্তু পড়তে শুরু করতে চলেছে। যে এই তো গেল 4টে মাপকাঠি। এই 4টে মাপকাঠির ওপর নির্ভর করে 4 রকম ক্যাটাগরির শিক্ষক তৈরি করতে চলেছে এই সংস্থাটি। মানে যারা, যে সমস্ত শিক্ষক কাজ করছেন তাদেরকে 4টে ক্যাটাগরিতে ভাগ করতে চলেছে আপনাদের এই প্যারামিটার অনুযায়ী। 1 নম্বর, বিগিনার টিচার। তাদের দক্ষতা যাচাই করে তাকে বিগিনার টিচার হিসেবে চিহ্নিত করবে সেই সংস্থাটি। 2 নম্বর, প্রফিশিয়েন্ট টিচার, অর্থাৎ যিনি একটু দক্ষ, যিনি ভালোভাবে পড়াচ্ছেন কিন্তু ততটাও মাপকাঠি অতিক্রম করতে পারেননি, ততটাও রেটিং পাননি যাতে তিনি হাইয়েস্ট ক্যাটাগরিতে পড়েন, তিনি সেকেন্ড ক্যাটাগরিতে থাকছেন প্রফিশিয়েন্ট টিচার হিসেবে। আরেকটু আপগ্রেডেড, এক্সপার্ট টিচার, যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তার, দক্ষতা রয়েছে তার, শিক্ষকরা কেমন পড়াচ্ছেন, ছাত্ররা তার ফিডব্যাক দিচ্ছেন, এসব কিছু যাচাই করে তাকে এক্সপার্ট টিচার হিসেবে চিহ্নিত করছে এনপিএসটি। 4 নম্বর, যিনি একদম টপে থাকছেন, লিড টিচার, যিনি নেতৃত্ব দেবেন, যিনি মেন্টর হবেন অন্যান্য শিক্ষকদের, অর্থাৎ সব দিক থেকে সব কটা অ্যাঙ্গেলে যাচাই করা হবে তাকে, সেই হবে সর্বোত্তম। এতে গেল টোটাল সিস্টেমটা। অর্থাৎ এনইপি 2020 কিভাবে টোটাল শিক্ষা ব্যবস্থাটাকে, শিক্ষকদের যে চিরাচরিত চিন্তা ভাবনাটাকে, পদোন্নতি থেকে শুরু করে ইনক্রিমেন্ট থেকে শুরু করে সব কিছু সিস্টেমটাই পাল্টে দিতে চলেছে। অত্যন্ত একটা ভালো উদ্দেশ্য নিয়ে এই পলিসিটা আসতে চলেছে। অলরেডি সেটা বলবৎ হয়ে গেছে।
তবে এখানেও কিন্তু একটা কিন্তু রয়েছে। কেন আমি বলছি, এখানে সমস্ত শিক্ষকদেরই কিন্তু একটা উদ্বিগ্ন হওয়ার মতো জায়গা রয়েছে। প্রথমত, পক্ষপাতিত্বের একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। ধরুন, আপনার স্কুলে সব শিক্ষকের সাথে হেড টিচারের সম্পর্কটা কেমন সেটা আপনি খুব ভালোভাবে জানেন। কারো খুব ভালো সম্পর্ক, কারো খুব খারাপ সম্পর্ক, এবং সহকর্মীদের সাথেও কিন্তু ঠিক সেই একই রকম সম্পর্ক আপনাদের রয়েছে। তাহলে কার সাথে ভালো সম্পর্ক, কার সাথে খারাপ সম্পর্ক, এবং সেই খারাপ ভালোর মাঝখানে সেই রেটিংটাও যদি এফেক্টেড হয়, যার সাথে একটু ভালো সম্পর্ক সে ভালো রেটিং পাচ্ছে, যার সাথে খারাপ সম্পর্ক ব্যক্তিগত শত্রুতার কারণে তাকে খারাপ রেটিং দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা উভয়েই উভয়কে ক্ষতির মুখে ফেলবেন। তাহলে এই জায়গাটায় কিন্তু একটা চিন্তার জায়গা রয়েছে। ব্যক্তিগত শত্রুতা দেখানোর জায়গা কিন্তু আর থাকবে না, না রাখাটাই বুদ্ধিমানের কাজ। দ্বিতীয়ত, এখানে যে প্যারামিটারগুলো, অর্থাৎ সেলফ অ্যাপ্রেইজালের সময় যে পোর্টফোলিওগুলো তৈরি করা কথা বলা হচ্ছে, সেটাতে একটা কাগজপত্রের বোঝা কিন্তু বাড়বে। অর্থাৎ শিক্ষকরা কখন পড়াবেন আর কখন পোর্টফোলিও তৈরি করবেন, এটা একটা কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার হতে চলেছে। সুতরাং এই বিষয়টা অবশ্যই সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করব আমি। এই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তাভাবনার দরকার আছে। 3 নম্বর পয়েন্ট, গ্রামের স্কুল এবং শহরের স্কুলের মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। পরিকাঠামোগত ফারাক, আপনার মানসিকতার ফারাক। তাহলে একটি গ্রামের স্কুলে একজন শিক্ষক কতটা কাজ করছে আর শহরের স্কুলে কতটা কাজ করছে, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা ছবি। দুজনকে একই লেভেলে নিয়ে এসে একই মাপকাঠিতে যাচাই করাটা কিন্তু দুজনের প্রতি অবিচার হতে পারে। তাই এক্ষেত্রে মনে হয়, আমার ব্যক্তিগত অবজারভেশন, যে পরিকাঠামো যতক্ষণ না দুটো জায়গার সমান হচ্ছে, তখনই কিন্তু দুজন শিক্ষককে সমান মাপকাঠিতে সমানভাবে দক্ষতা যাচাই করাটা সুবিচার হবে উভয় শিক্ষকের প্রতি। তারপর সিপিডি, অর্থাৎ কন্টিনিউয়াস যে প্রোগ্রেস ডেভেলপমেন্টের জন্য যে 50 ঘন্টার একটা অনলাইন কোর্সের কথা বলা হচ্ছে, যেটা বাধ্যতামূলক, সেইটা কি শুধুই একটা জাস্ট ফর্মালিটি হয়ে দাঁড়াবে না তো আগামী দিনে, যে কোনোভাবে তারা সেটা করে ফেললো এবং নিজেদেরকে দক্ষ বলে প্রমাণ করতে চাইলো, কিন্তু আদতে সে সেটা বাস্তবে সেই দক্ষতার জায়গাটা ছাত্রদের সামনে দেখাচ্ছে না সেই শিক্ষক। শুধুই সে 50 ঘন্টার একটা কোর্স করেছে, একটা সার্টিফিকেট সে শো করছে এবং সেই শো করার মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে জাহির করছে। 5 নম্বর পয়েন্টটা তো সব থেকে গুরুত্বপূর্ণ। আমি একটু আগে বললাম যে গ্রামের স্কুল এবং শহরের স্কুল, গ্রামের স্কুলে শিক্ষকতা যারা করেন তারা খুব ভালোভাবে জানেন সেখানে যে ফার্স্ট জেনারেশন লার্নার, অর্থাৎ তার গোটা বংশে হয়তো যে ছেলেটি স্কুলে আসছে বা মেয়েটি স্কুলে আসছে, সেই প্রথম স্কুলে যাচ্ছে, সেই প্রথম শিক্ষার আলো পাচ্ছে। তার আগের বাবা মা, দাদা দিদি, জেঠু জ্যাঠা কেউই হয়তো শিক্ষার আলো পাননি। তাহলে সেই শিক্ষক যখন সেই ফার্স্ট জেনারেশন লার্নারকে শেখাচ্ছেন, তার যা ফিডব্যাক হবে, আর শহরের স্কুলে যখন বংশগতভাবে উচ্চ শিক্ষিত পরিবারের থেকে একটি ছেলে বা মেয়ে স্কুলে আসছে, সে তার ব্যাকগ্রাউন্ডে একটা শিক্ষার পরিবেশে বড় হচ্ছে, তার যে শিক্ষার আবহটা, সে যতটা সুন্দরভাবে শিখবে, যতটা ভালো ফিডব্যাক দেবে, তাহলে সেই ফিডব্যাকের ওপর নির্ভর করে সংশ্লিষ্ট শিক্ষকের যদি বেতন কাঠামো বা ইনক্রিমেন্ট নির্ভর করে, তাহলে কিন্তু সেই শিক্ষক সমস্যার মধ্যে পড়তে পারেন। কারণ একটি গ্রামের স্কুলের শিক্ষক যতটা এফিসিয়েন্টভাবে পড়াচ্ছেন, শহরের স্কুলের শিক্ষকও ঠিক একই রকমভাবে পড়াচ্ছেন, অথচ দুজনের দুরকম ফিডব্যাকের কারণে সমস্যা কিন্তু তৈরি হতে পারে। 6 নম্বর পয়েন্টে অবশ্যই যেটা আমাদেরকে বলতেই হবে, আফটারঅল প্রত্যেকেই তো চাকরি করছি, অবশ্যই আমরা ছাত্রদের শিক্ষার উদ্দেশ্যে ছাত্রদেরকে একদম হায়েস্ট লেভেলের, হায়েস্ট কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্যই আমরা নিযুক্ত। কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু চাকরি করছি, আমরা বেতন নিচ্ছি। সেই আর্থিক নিরাপত্তার জায়গাটা ঠিকঠাক থাকবে তো? সবার প্রতি সুবিচার হবে তো? এইটা কিন্তু একটা বড় প্রশ্ন এই জায়গায় দাঁড়িয়ে।
তাই আমি কখনোই বলবো না যে এই এডুকেশন পলিসির, নতুন এডুকেশন যে পলিসি, সেটার উদ্দেশ্যটা খারাপ। অবশ্যই একটা খুব সুন্দর একটা ঐতিহাসিক উদ্দেশ্য নিয়ে কিন্তু এই এডুকেশন পলিসিটা ভারতবর্ষে চালু হয়েছিল, এবং বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় এসে তারা পশ্চিমবঙ্গে সেটা চালু করলেন। অত্যন্ত প্রশংসনীয় একটা কাজ, কিন্তু সেটার বাস্তবায়ন এবং স্বচ্ছতার জায়গাটা যেন ঠিক থাকে, এটাই একজন সাধারণ শিক্ষক হিসেবে আমার আবেদন নতুন সরকারের কাছে। এ বিষয়ে আপনাদের কি মতামত? আগামী দিন কেমন হতে চলেছে সেটা যদিও সময়ই বলবে। আপনাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।